স্টুডেন্ট, আজকে আমরা সেকেন্ড সেমিস্টারের কস্ট শিটের অঙ্ক শুরু করতে চলেছি। তার আগে তোমাদেরকে বলে রাখি, এর আগের দিনে আমরা সেকেন্ড সেমিস্টারের কস্ট শিট সম্পর্কে ইন্ট্রোডাকশান করেছিলাম। কস্ট শিট এমন একটা চ্যাপ্টার যার উপর পুরো কস্টিংটাই দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, আমাদের কস্টিংয়ের অন্যান্য যে সমস্ত চ্যাপ্টার রয়েছে, যেমন মেটেরিয়াল, লেবার, ওভারহেড বা আরও অন্যান্য যে সমস্ত চ্যাপ্টার রয়েছে এইবারে অথবা তার পরের বারে, সেগুলো তোমাদের কাছে বোঝা খুব সহজসাধ্য হবে। আমরা আমাদের লেকচারে এই ইন্ট্রোডাকশানে কস্ট শিট সম্পর্কে অনেক কথা বলেছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তোমাদের যদি কিছু ডাউট লাগে, কোনো জায়গায় কোনো রকমের অ্যাম্বিগুইটি এসে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমাকে তোমরা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানাতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা আমার ভিডিও ডেসক্রিপশান এবং চ্যানেল ডেসক্রিপশানে পাবে। যদিও আজ থেকে আমরা কস্টিংয়ের অঙ্ক শুরু করেছি, আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি অনেক অঙ্ক করাবো। যে অঙ্ক করাবো এবং যেমন করাবো সেগুলো তোমাদের পরীক্ষা পারপাসে যথেষ্ট ইম্পর্টেন্ট হবে বলে আমার মনে হচ্ছে এবং তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে। তার জন্য তোমরা যাতে আমার কোনো লেকচার মিস না করো, তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবে। এখন আমি কস্ট শিটের একটা অঙ্ক তোমাদেরকে বোঝাচ্ছি বা বোঝাবো বা করব। কস্ট শিটের যে অঙ্কটা তোমাদের জন্য নিয়ে এসেছি, অঙ্কটা অত্যন্ত ছোট্ট অঙ্ক এবং সহজ সরল অঙ্ক। আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে এত ছোট্ট সহজ সরল অঙ্ক আবার ক্যালকাটা ইউনিভার্সিটি দেয়। ক্যালকাটা ইউনিভার্সিটি এই অঙ্কই দেবে। এই অঙ্কটা প্রথমে করালেও অঙ্কটার মধ্যে আমি একেবারে শেষের দিকে যে ধরনের ইউনিভার্সিটি অঙ্ক প্রেফার করে সেই অঙ্কটা দিয়েই শুরু করছি, পরে আরও অন্যান্য অঙ্ক করব। এই অঙ্কটার বিশেষত্ব হচ্ছে আমাদের হাতে কিছু তথ্য বা ডেটা দেয়া আছে, যে ডেটাগুলোর উপর ভিত্তি করে একটা প্রতিষ্ঠান তাদের কস্ট শিট তৈরি করছে। এবং সেই কস্ট শিট তৈরি করতে যে আমি তোমাদেরকে আগের দিনেই বলেছিলাম এর বিভিন্ন পর্যায় রয়েছে, যেমন প্রাইম কস্ট রয়েছে, ওয়ার্ক কস্ট রয়েছে, কস্ট অফ প্রোডাকশান রয়েছে, কস্ট অফ সেলস রয়েছে এবং সেলিং প্রাইস রয়েছে। এরকম বিভিন্ন পর্যায়ে রয়েছে। এই অঙ্কটায় অবশ্য অতগুলো পর্যায় নেই। তাহলে এই অঙ্কটার বিশেষত্ব কি হলো? আমাদের হাতে যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটার উপর আমরা একটা কস্ট শিট তৈরি করব। সেখানে তৈরি করতে যে অঙ্কের মধ্যেই ডাইরেকশান দেওয়া রয়েছে যে এই জিনিসটা আগামী দিনে আমরা যে প্রোডাকশান করব তার উপর এই পার্সেন্টেজেই আমরা খরচ করব, এই জিনিসটা আমরা এই পার্সেন্টেজেই খরচ করব। অর্থাৎ এই কস্ট শিটের উপর ভিত্তি করে আমাদের হাতে একটা নর্মস তৈরি হয়ে যাবে। সেই নর্মসের উপর ভিত্তি করে আমরা আগামী দিনে এই প্রতিষ্ঠানে যে সমস্ত কাস্টমাররা কোনো প্রোডাক্টের অর্ডার দেবেন তাদেরকে যে কোটেশন দিতে হবে, সেই কোটেশনটা আমরা অত্যন্ত সহজ সরলভাবে দিতে পারবো। অর্থাৎ প্রথমে আমরা একটা কস্ট শিট তৈরি করব, নর্মাল কস্ট শিট। সেই নর্মাল কস্ট শিটের বিভিন্ন পার্সেন্টেজের উপর ভিত্তি করে আমরা যে নর্মস তৈরি করব, সেই নর্মসের উপর বেস করে আমরা একটা এস্টিমেটেড কস্ট করব। সুতরাং অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডেতে 3খানা স্টার মার্ক দিয়ে রেখেছি। এর মানে আমি বলতে চাইছি
অঙ্কটা অত্যন্ত সহজ সরল, আমরা অনেক বেশি বেশি অঙ্ক করব, বড় বড় অঙ্ক করব, কিন্তু এমন সহজ সরল অঙ্ক দিয়ে দেবে যেটা থেকে আমরা ভ্যাবেচাকা খেয়ে যাব। তার জন্য যেটা ইউনিভার্সিটি প্রেফার করে, ইউনিভার্সিটি পছন্দ করে দেয়, সেই ধরনের অঙ্ক দিয়েই আমি তোমাদের চ্যাপ্টার শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখো এবং অন্যকেও দেখতে সাহায্য করো। দেখা যাক অঙ্কটা কি হয়। আমাদের এই অঙ্কে দেয়া রয়েছে যে ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউম হয়েছে বা ইউজ হয়েছে। অঙ্কটার মধ্যে দেয়া রয়েছে এ পার্টের মধ্যে 1,80,000 টাকা। এর মধ্যে আমি তোমাকে কস্ট শিটের ফরম্যাটটা একটু বলে দিচ্ছি। নর্মালি স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে একটা পার্টিকুলার্স করবে একটু বড় করে, তারপরে একটা ইউনিট কলাম করবে, টোটাল কস্ট কলাম করবে, কস্ট পার ইউনিট করবে, আর একটা রিমার্কস করবে ইফ এনি, যদি তোমার কিছু রিমার্কস থাকে রিমার্কস লেখার জন্য। আমাদের এই অঙ্কে অবশ্য কত ইউনিট প্রডিউস হয়েছে সেই সমস্ত কিছু খবর দেয়া নেই, তাই আমি এনে কথা লিখে গেছি। এনে মানে আমি বলতে চাইছি নট অ্যাভেলেবেল। টোটাল কস্টটাই ফিল আপ করে দিয়েছি, ইউনিট কস্টটাই ফিল আপ করতে পারিনি। যদি আমাদের এই ফিগারটা দেয়া থাকতো তাহলে এই কস্টকে এটা দিয়ে ভাগ করলে পার ইউনিট কস্ট আমরা বের করতে পারতাম। আর যদি কিছু দুর্ঘটনা বা অঘটন ঘটে তাহলে আমরা রিমার্কস দেখতে পারতাম। এই কারণে এই কলামগুলো আমি করে রেখেছি, কিন্তু আমার এই অঙ্কটাতে এগুলো লাগছে না। এবার দেখো, অঙ্কটাতে বলা হয়েছে যে এখানে কিছু মেটেরিয়াল ইউজ হয়েছে। ইউজ মানে হচ্ছে যে প্রোডাকশান হয়েছে সেখানে ব্যবহৃত হয়েছে বা কনজিউম হয়েছে, সেটার পরিমাণ 1,80,000 টাকা। এবং ডাইরেক্ট ওয়েজেস, ওই মেশিনপত্র যারা চালাচ্ছে, কাজ করছে, মালপত্র বানাচ্ছে, যে সমস্ত লেবাররা, ফ্যাক্টরিতে তো ভ্যারাইটিস টাইপের লেবার কাজ করে, যারা প্রোডাকশানের সাথে ডাইরেক্টলি ইনভলভ, তাদের জন্য খরচ হয়েছে 1,60,000 টাকা। এছাড়া ডাইরেক্ট এক্সপেন্স কিছু ঘটতে পারে। আমাদের এই অঙ্কে ডাইরেক্ট এক্সপেন্স এরকমভাবে কিছু মেনশন করা নেই, কিন্তু পরীক্ষা হলে থাকলেও থাকতে পারে। যদি থাকে সেটা কত আমরা এখানে লিখব। আমার এখানে না থাকার জন্য আমি নীল লিখে দিয়েছি। তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজ, ডাইরেক্ট এক্সপেন্স সবই দেখো ডাইরেক্ট। এগুলোকে যোগ করে দেবে। যোগ করে যে ফিগারটা এসেছে সেটাকে আমি লাল কালি দিয়ে 3,40,000 লিখেছি। এটার নাম হচ্ছে প্রাইম কস্ট। এই প্রাইম কস্ট ছাড়া আর কোনো কস্ট ডাইরেক্ট হয় না। আর যত রকমের খরচ ফ্যাক্টরিতে হোক না কেন প্রোডাকশান পারপাসে, প্রত্যেকটা খরচই হচ্ছে ওভারহেড। OH বলতে আমি ওভারহেড বলতে চাইছি, OH বলতে ওভারহেড বলতে চাইছি। ওভারহেড এক্সপেন্স বা ওভারহেড খরচের একটা অন্য নাম আছে, তাকে বলা হয় অন কস্ট, ON, অন কস্ট বা ওভারহেড একই কথা, বা ইনডাইরেক্ট এক্সপেন্স একই কথা। তাহলে প্রাইম কস্ট 3,40,000-এর পর আমাদের এখানে বলে দেওয়া আছে, অঙ্কটাতেই বলে দেওয়া আছে, তোমরা অঙ্কটা দেখো, বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের মোবাইলে বা তোমাদের টিভিতে বা তোমাদের ট্যাবে বা দেখতে পাচ্ছ। সেখানে দেওয়া আছে ওয়ার্কস ওভারহেড অথবা ফ্যাক্টরি ওভারহেড। এইখানে যে বিভিন্ন ধরনের ইনডাইরেক্ট খরচ হয়েছে সেটার পরিমাণ 40,000 টাকা। আমি আগের দিনের যে ছক দিয়েছিলাম, প্রাইম কস্টের সঙ্গে ওয়ার্কস ওভারহেড যোগ করলে যেটা হয় তার নাম হচ্ছে ওয়ার্কস কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট, একই নাম। নামের কিন্তু তফাৎ আছে, ভালো করে অবজার্ভ করো। আজকে প্রথম অঙ্ক, এটার নাম হচ্ছে ওয়ার্কস ওভারহেড।
প্রাইম কস্টের সঙ্গে ওয়ার্কস ওভারহেড যোগ করলে যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে ওয়ার্কস কস্ট। সেই ওয়ার্ক কস্টের পরিমাণ হচ্ছে 3,80,000 টাকা। এরপরে আমাদের অঙ্কে তেমন কিছু নেই, প্লেন দেয়া ছিল এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্স, এটাকেই আমি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বলে দিয়েছি, বা অন্য সমস্ত খরচকে একসাথে ক্লাব করে বলে দিয়েছে, অর্থাৎ এগুলো সব এক ধরনের ওভারহেড। আমি নামকরণ করেছি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, বইয়ে নামকরণ করেছে এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্স, এটা 19,000 টাকা। এই ওয়ার্ক কস্টের সঙ্গে 19,000 টাকা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করলে যেটা হয় সেটা হওয়া উচিত ছিল কস্ট অফ প্রোডাকশান। আরও যদি থাকতো তাহলে আমরা সেটা বলতাম, না থাকার জন্য আমরা এটাকেই টোটাল কস্ট বলে আইডেন্টিফাই বা ডিনোট করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে এই জায়গাগুলো ফিল আপ করতে পারিনি, এ তো আগেই বলে দিয়েছি। এইবার অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে ওয়ার্কস ওভারহেড। এই ওয়ার্কস ওভারহেডটা আমাদের ডাইরেক্ট ওয়েজের উপর কত পার্সেন্ট খরচ হয়েছে এটা তুমি ক্যালকুলেশন করো, বইয়ে বলে দেওয়া আছে, আমি বলছি না। যা তোমাকে ডাইরেকশন দেবে তোমাকে সেটাই করতে হবে। দেখো লিখেও দিয়েছি, পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড টু ম্যানুয়াল মেশিন অ্যান্ড লেবার। ওয়ার্কস ওভারহেড হচ্ছে 40,000, ডাইরেক্ট খরচ 1,60,000, 1,60,000-এর উপর 40,000 টাকা হচ্ছে 25% হয়। ঠিক একইভাবে এস্টাবলিশমেন্ট এক্সপেন্স এবং জেনারেল এক্সপেন্স যে 19,000 টাকাটা খরচ হয়েছে, এইটা ওয়ার্ক কস্টের কত পার্সেন্ট, তাই লিখেছি 19,000 বাই 3,80,000 ওয়ার্ক কস্ট ইন্টু 100% দিয়েছি, এটা হচ্ছে 5%। অর্থাৎ এই অঙ্কটা শুধুমাত্র আমি করেছি এই দুটো পার্সেন্টেজ জানার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষা হলে আমাদের এই অঙ্কটাতে এস্টিমেটেড কস্ট শিট করতে দিয়েছে বলে আমি এইগুলো লাগছে তাই আমি করলাম। পরীক্ষা হলে তোমাদের যে এস্টিমেটেড কস্টিং করতে দেবে এমন কোনো কথা নেই, প্লেন কস্ট শিটও করতে দিতে পারে। সেখানে তোমাকে পরপর আরও তথ্য দেয়া থাকবে, একেবারে সেলিং প্রাইস পর্যন্ত যেতে হবে। আশা করি আমি যে অঙ্কটা করলাম এই মুহূর্তে যতটুকু করলাম তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইবার আমি তোমাদের কাছে এস্টিমেটেড কস্ট, কোনো একটা কাস্টমার তার একটা বিশেষ প্রোডাক্ট তৈরি করতে দিচ্ছে, সেই প্রোডাক্টটার জন্য কতটা র মেটেরিয়াল লাগবে সেটা আমরা জানতে পাচ্ছি, এবং কতটা ডাইরেক্ট এক্সপেন্স বা লেবার লাগবে সেটাও আমাদের বলে দেওয়া আছে। বাকি খরচগুলো আমাদের এই পার্সেন্টেজের উপর ভিত্তি করে এস্টিমেটেড প্রাইস কতটা হবে সেটা আমরা বার করব, তার উপর প্রফিট কতটা করব তাও বইয়ে বলে দেওয়া আছে। সেই প্রফিটটাকে যোগ করে কতটা সেলিং প্রাইস বা কাস্টমারকে আমরা কতটা কোট করব, যা সেটাই হচ্ছে আমাদের কোটেড প্রাইস। এখন আমি সেই কোটেড প্রাইস বা এস্টিমেটেড কস্ট শিট তোমাদের সামনে করে দেখাচ্ছি। আমরা এখন অঙ্কটা সেকেন্ড পার্টে এন্ট্রি করছি। সেকেন্ড পার্ট মানে হচ্ছে এই প্রতিষ্ঠানকে একজন কাস্টমার তার একটা মেশিন বানিয়ে দিতে বলেছেন। কি মেশিন বানাতে বলেছেন তার ড্রয়িং থাকে, ডিজাইন থাকে। তাই আমার এখানে তো অঙ্কটার মধ্যে দেওয়া নেই, কিন্তু ফরম্যাটগুলো তোমাদের মেনটেন করতে হবে। তাই আমি লিখেছি মেশিন, ব্র্যাকেটে দিয়েছি ডিটেল বা ডিজাইন নাম্বার, এটা লিখবে। এই মেশিনটা বানাতে এস্টিমেটেড টাইম কত লাগবে সেটা ছোট্ট করে লিখে রাখবে উল্টো দিকে। এই মেশিনটা যে আমরা বানিয়ে দেবো, ওই পার্টি আমাদেরকে কিভাবে টাকা দেবে তার টার্মস এবং কন্ডিশন কি, একদম বাস্তব ভিত্তিতে সেগুলো ছোট করে এখানে লিখে দেবে। আর এমনি যেহেতু এটা একটা কোটেশন দিচ্ছি বা এস্টিমেটেড কস্ট দিচ্ছি, তাই আমরা স্টেটমেন্টটার মাথাতে একেবারে লিখেছি স্টেটমেন্ট অফ এস্টিমেটেড কস্ট। আর কস্ট শিটের যা ফরম্যাট ছিল
সেম ফরম্যাট রয়েছে, আমি এখানে ওয়ার্কিংসের জন্য একটা কলাম এক্সট্রা বাড়িয়ে দিয়েছি। ও তুমি বাড়াতেও পারো নাও পারো। দেখো এবার অঙ্কটা করছি। আমাদেরকে কাস্টমার যে মেশিনটা বানাতে দিয়েছে সেই মেশিনটার জন্য ড্রয়িং অনুযায়ী মেটেরিয়াল যা লাগবে তার কস্ট ক্যালকুলেশন করে বা মার্কেট সার্ভে করে জানা গেছে 8,000 টাকা। আমার কিচ্ছু করার নেই, প্রশ্নপত্রে দেয়া রয়েছে, তাই আমি দেখে দেখে টুক করে লিখে দিয়েছি ডাইরেক্ট মেটেরিয়াল এই মেশিনটার জন্য 8,000 টাকা লাগবে। এই মেশিনটা যে যে ওয়ার্কাররা বানাবেন তাদের ওয়েজ লাগবে 6,000 টাকা। আর ডাইরেক্ট এক্সপেন্স অঙ্কটার মধ্যে কিছু তেমন দেওয়া নেই, আমরাও লিখলাম না। অর্থাৎ ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজ, যদি ডাইরেক্ট এক্সপেন্স কিছু খরচ হতো সেটা লিখে যোগ করে প্রাইম কস্ট পেয়ে যেতাম। অর্থাৎ এই মেশিনটার প্রাইম কস্ট হচ্ছে 14,000 টাকা। এরপর ওয়ার্কস ওভারহেড, এই 25%টা আগে যে কস্টশিটটা করেছি সেখান থেকে পেয়েছি। এই ওয়েজের 25% খরচ হবে আমার ওয়ার্কসে ওভারহেড হিসাবে। তাই 6,000-এর 25% মানে 1,500 টাকা। তাই প্রাইম কস্টের সাথে ওয়ার্কস ওভারহেড যোগ করে পেয়ে গেলাম ওয়ার্ক কস্ট। এর অপর নাম ফ্যাক্টরি কস্ট। এই ফ্যাক্টরি কস্টের সাথে এস্টাবলিশমেন্ট এবং জেনারেল এক্সপেন্স আমরা যোগ করব। সেটাও আমরা আগের অঙ্ক থেকে করে পেয়েছি 5%। আগের অঙ্কটা আমরা কষে পেয়েছি 5%। 5% অফ হোয়াট? ওয়ার্ক কস্ট। এখানে ওয়ার্ক কস্ট কত? 15,500 টাকা। 15,500 টাকার 5%, এটা করলে দেখবে, আমি ওইটা অবশ্য রাউন্ড অফ ফিগারে লিখেছি 775 টাকা। তাহলে এইটা আর এটা যোগ করলে আমি টোটাল কস্ট পেয়ে গেলাম 16,275 টাকা। বুঝতে পেরেছ? না বোঝার কিচ্ছু নেই, খুব সহজ সরল অঙ্ক ভাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, কিন্তু পরীক্ষা পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো দেখবে এই অঙ্কটাই পরীক্ষায় এসে যাবে, দেখা যাক কী হয়। আমরা প্রচুর অঙ্ক করব, ভ্যারাইটিস টাইপের অঙ্ক করব। আমার মনে হয় তোমরা প্রশ্নপত্রে যে অঙ্কই দিক না কেন তোমরা হাসতে হাসতে তার সলভ করে ফেলতে পারবে। তাহলে এখন পর্যন্ত যা তথ্য আমাদের হাতে এসেছে সেই তথ্য অনুযায়ী আমরা যে মেশিনটা বানাতে যাচ্ছি সেই মেশিনটাতে আমাদের খরচ হবে 16,275 টাকা। আর এটা তো সাধারণ ব্যাপার, তুমি আমি আমরা সবাই জানি আমরা ব্যবসা করছি, বিজনেস করছি লাভের আশায়। অর্থাৎ আমার মেশিনটার জন্য 16,275 টাকা খরচা হবে। আমি যে এস্টাবলিশমেন্টটা রান করাচ্ছি আমার প্রফিটটা কোথায়? সেই প্রফিটের একটা পার্সেন্টেজ তো আমার চাই, তা আদারওয়াইজ আমি কেন ভূতের বেগার খাটতে যাব? তাই অঙ্কের মধ্যেই দেয়া রয়েছে তোমার যা টোটাল কস্ট হবে সেই কস্টের 25% তুমি মার্জিন রাখতে পারবে। অঙ্কের মধ্যেই দেয়া আছে মার্জিন। মার্জিন মানে হচ্ছে প্রফিট। তাই দেখো 16,275 এর 25% ক্যালকুলেশন করো, ক্যালকুলেটারে মারো, দেখবে মোটামুটি 4,069 টাকা আসছে। আমি রাউন্ড অফে লিখছি ভাই, এইটা আর এটা যোগ করলে আসছে 20,344। এই 20,344ই হচ্ছে প্রফিট সমেত এই মেশিনটার আমার কস্ট পড়বে আমার ফ্যাক্টরিতে। অর্থাৎ যে কাস্টমার আমাকে অর্ডার দিতে এসেছেন যে আমাকে এই মেশিনটা বানিয়ে দিন, আমি তাকে বলবো তোমার ড্রয়িং পয়েন্ট তুমি যা দিয়েছো আমি হিসাব নিকাশ করে দেখেছি, তার উপর ভিত্তি করে দেখেছি যে আমার লাগবে 20,344 টাকা। এটাই আমি তাকে কোটেশন হিসাবে দেব। এটারই নাম হচ্ছে কোটেড প্রাইস বা সংক্ষেপে কোটেশন, বা আমি সংক্ষেপে বলতে পারি এস্টিমেটেড প্রাইস। আশা করি তোমরা আমার অঙ্কটা বুঝতে পেরেছ। তবুও আমি তোমাদেরকে বলবো অত্যন্ত সহজ সরল একটা অঙ্ক করলাম, তোমরা যারা বুঝতে পারছো না তারা অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, তোমরা তো নতুন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন
এবং চ্যানেল ডিসক্রিপশানে পেয়ে যাবে। আর আগামী দিনে আমি তো প্রচুর অঙ্ক করব, তোমাদের পরীক্ষার দিকে লক্ষ্য রেখেও অঙ্ক করব, এবং চ্যাপ্টারটা যাতে তোমাদের বোধগম্য হয়, তোমাদের হৃদয়ঙ্গম হয়, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো, তার জন্যই আমি তোমাদের প্রচুর অঙ্ক করিয়ে দেব। তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে হবে।